আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতদের পরিবারের কাছে। 18 রাতের ভোটের পরামর্শদাতা জাবেদ পাটোয়ারি। সুপ্রিম কোর্টের হাতে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ। হাইকোর্টের ঐতিহাসিক রায়, সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল। 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশে সহিংসতার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। ফ্যাসিবাদের দোসররা নেতাকর্মীদের উপর আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর প্রচারণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে 7টি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই উদ্বেগ জানায় দলগুলোর নেতারা। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের কাছে প্রধান উপদেষ্টা সহায়তা চেয়েছেন জানিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় ও সহযোগিতা নিয়ে পরামর্শ নিতে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, গণসংহতি আন্দোলন, জাতীয় গণফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত ইসলামের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে বেশ কিছু পরামর্শ দিয়েছে দলগুলো। যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারে আওতায় আসতে হবে। নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না জনমনে। 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। সংস্কার ও আওয়ামী লীগের বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মনে করে দলগুলো। ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো। এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি দল নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে এবং কেউ ভোট দিতে পারেনি এমন বলতে পারবে না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রাজসাক্ষী হিসেবে তিনি ভোট জালিয়াতি, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার এবং গুম খুন সহ 16 বছরে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের বিষয়ে বর্ণনা দেন।
এ সময় অতিরিক্ত বল প্রয়োগে মানুষতার দায় স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক এই আইজিপি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ১১তম দিনে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দীর্ঘ ৪ ঘণ্টার জবানবন্দিতে ট্রাইব্যুনালে তিনি বলেন, ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যুক্ত থাকাকালে ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতে ৫০% ভোট দিয়ে ব্যালট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে বহু কর্মকর্তা পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিপিএম পিপিএম পদক। এভাবে ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে বিগত সরকার। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি গোপন বন্দিশালার ব্যাপারে অবগত হন, যা সরাসরি র্যাব কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর নির্দেশে চালাত বলে আদালতকে বলেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্বে থাকাকালে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিহতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল বলে জানান চৌধুরী মামুন। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ। জবানবন্দিতে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ধানমন্ডির বাড়িতে কোর কমিটির মিটিংয়ে সমন্বয়কদের আটকের পরামর্শ দেয় ডিজিএফআই। এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। ওই সময়ে এত নৃশংসতা ও হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলেও ট্রাইব্যুনালে দাবি করেন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়। এর আগে এই মামলায় ভুক্তভোগী পরিবার ও চিকিৎসক সহ আরও ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার চৌধুরী মামুনকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গুমসহ অন্যান্য অপরাধ দ্রুত বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ট্রাইব্যুনাল ২-এর সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি বলেন, এটি করা গেলে গুমসহ মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করা যাবে। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তার সাথে ছিলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিপি নূর জাকপা নেতা খন্দকার লুৎফর রহমানের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আঘাত করতে এলে বিএনপি নেতাকর্মীদের সেই হাত ভেঙে দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে বিষয়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল আহসান। জনদুর্ভোগের কথা চিন্তা করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে রাজধানীর দুই প্রান্তে ডোবা, জলাশয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। উত্তরার ১৫ নম্বর সেক্টরের একটি ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই
তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দিবেন। ছাত্র সংসদ নির্বাচন সহ নানা কারণে শিক্ষাঙ্গনে চলা অস্থিরতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি, কোথাও যেন এই বদনাম না আসে। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মুগদার, পূর্ব মানিকনগরে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতন্ত্র ও নির্বাচন বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারণ এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। বিএনপি কখনো বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী দ্বৈত বেঞ্চ এই রায় দেন। রায়ে 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে অধস্তন আদালতে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো বিচার বিভাগের স্বাধীনতা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বিভিন্ন সরকার বিচার বিভাগকে স্বাধীন করার কথা বললেও আদতে তা হয়নি। 1972 সালের সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে ছিল, অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে ছিল। 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে যায়। 2011 সালে 5ম সংশোধনীতেও আবারও ওই বিধানটি প্রতিস্থাপন করা হয়। শেখ হাসিনার পতনের পর গত বছরের অক্টোবরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন 10 আইনজীবী। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। রায়ে হাইকোর্ট বলেছেন, 72 সালের সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে নির্বাহী কর্তৃপক্ষের রোষানলে পড়ে রাতের আধারে বিচারকদের বদলের আর ভয় থাকল না। এটি একটি ঐতিহাসিক রায়। আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন এবং আমি মনে করি এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এর আগে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে সোমবার রাতে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জাগবার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপির মহাসচিব।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, মন্ত্রণালয়ে এই যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একে প্রতিহত করতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের শাস্তি দাবি করছেন সবাই। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে নেমেছে প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোট টানার চেষ্টা তাদের। নিরাপদ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রায় 40,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট দেবে 9 তারিখ। সেই ম্যান্ডেটে সকল ষড়যন্ত্র বেঁচে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। ওই অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবির উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের দায় দিয়ে যে অপরাধী তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। নারীর প্রতি একটা কম্পোর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে। সাইবার বুলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া, বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি, তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো যথারীতি আমরা শোকজ করছি। এবছর ডাকসু নির্বাচনে ৮০ থেকে ৯০% ভোটার উপস্থিতির প্রত্যাশা নির্বাচন কর্মকর্তাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নিজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ইসি প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে নিজামে পার্টি নিবন্ধন না দেয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মুসা বিন এজাহার হাইকোর্টে রিট করেন। পার্টির পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। তিনি জানান, নিজামে ইসলাম পার্টি নিবন্ধন পেতে আর কোনো বাধা থাকল না। 30 দিনের মধ্যে চিফ ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে, যেহেতু রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সকল শর্ত বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি পূরণ করেছে, আগামী 30 দিনের মধ্যে তাদেরকে নিবন্ধন এবং প্রতীক বই প্রতীক সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হবে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে উন্নয়ন সহযোগী হয়ে বন্ধুর মতো সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এলডিসি পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাণিজ্যিক সহযোগিতা দিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 1 মাসের মধ্যেই বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলেও জানান বক্তারা। ডিসিসিআই সভাপতি বলেন, দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে, তবে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিরোধ ও মামলা জটও বাড়ছে।
এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরের গাংনীতে মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থবছরে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনার এসব সার ও বীজ বিতরণ করা হয়। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী সহ প্রণোদনা প্রাপ্ত কৃষকরা এই সভায় উপস্থিত ছিলেন। কৃষি অফিস জানায়, চলতি বছর গাংনী উপজেলার 1000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে 5 কেজি করে মাসকলাই বীজ, 10 কেজি করে ডিএপি সার এবং 5 কেজি এমওপি সার বিতরণ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্রমশ উষ্ণ হতে থাকা ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলেও অভিহিত করেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানায়। ভারতকে শুল্কের মহারাজা বলে আখ্যা দিয়ে নাভারো দাবি করেন, ভারতের রপ্তানির ওপর ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক শুল্কারোপ ন্যায্য এবং নয়াদিল্লি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। এদিকে ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুতই সমাধানের আশা করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তার দাবি, চলমান সপ্তাহে বিষয়গুলো সমাধানের চেষ্টা শুরু হবে। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে দাঁড়াবেন বলে জানান বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে গণমাধ্যমে তিনি নির্বাচন করার কথা জানান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। জাতীয় নির্বাচনের আগেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কাউন্সিলর হচ্ছেন, এমনকি সভাপতি প্রার্থী বা কে হবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করার ঘোষণা দিয়ে বোমা ফাটালেন আমিনুল ইসলাম বুলবুল। আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। শ্রীলঙ্কা পাকিস্তানের পর ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। সেই গ্যাপটা পূরণ করার জন্যই নেদারল্যান্ডসকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এশিয়া কাপ এবং 2026 সালে বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতির প্রয়োজন ছিল বলে জানান বুলবুল। আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। আমরা চাই দল ভালো খেলুক, তাদের সর্বস্ব দেখ এবং তারা ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক। বিসিবি সভাপতি জানান, লিটন দাসের নেতৃত্বাধীন ক্রিকেট দলটি বেশ ভালো করছে। চেষ্টা করলে এই দলটি অনেক দূর যাবে বলে ধারণা বুলবুলের। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের।
শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতদের পরিবারের কাছে। 18 রাতের ভোটের পরামর্শদাতা জাবেদ পাটোয়ারি। সুপ্রিম কোর্টের হাতে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ। হাইকোর্টের ঐতিহাসিক রায়, সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল। 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশের সহিংসতার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। ফ্যাসিবাদের দোসররা নেতাকর্মীদের উপর আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর প্রচারণা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।